গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। এতদিন আমরা পড়ছিলাম অক্সফোর্ড ইংলিশ সিস্টেম। আজকে আমরা ইংলিশ গ্রামার সম্বন্ধে একটু পড়ব। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন, লেসন 13, পেজ নাম্বার 46। তো প্রিপোজিশনটা জানার আগে আমাদেরকে এইটা জানতে হবে যে প্রিপোজিশন কিসের অংশ। প্রিপোজিশন কিন্তু পার্টস অফ স্পিচের একটা অংশ। তাহলে পার্টস অফ স্পিচ কি? দেখো, একটা বাড়ি তৈরি করতে যেমন বালি, সিমেন্ট, ইট ইত্যাদির প্রয়োজন হয়, ঠিক তেমনি একটা সেন্টেন্স গঠন করতেও অনেকগুলো পার্টসের প্রয়োজন হয় এবং তাদের কাজ কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা রকমের হয়। তো এই পার্টসগুলোকে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। এই যে বললাম এদের কাজের ভিন্নতা, মানে কাজ আলাদা আলাদা। একটা সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড একসাথে থাকে বা পার্টস থাকে, কিন্তু তাদের কাজ কিন্তু আলাদা আলাদা। এই কাজের ভিন্নতা অনুসারে বা কাজের ভিন্নতার ভিত্তিতে এই পার্টস অফ স্পিচকে 8টা ভাগে ভাগ করা যায়। কি কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এর মধ্যেই আমরা পেয়ে গেলাম প্রিপোজিশন, যেটা আজকে আমরা পড়ব। আচ্ছা দেখো, প্রিপোজিশনের মানে কি একটু দেখি। প্রিপোজিশন PREPOSITION, এটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনকে যদি আমরা ভাঙি তাহলে দেখো হচ্ছে প্রি যোগ পজিশন, তাই তো? দেখো, প্রিপোজিশনটাকে আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে প্রি যোগ পজিশন। প্রি মানে কি? বিফোর, বা কি? পূর্বে, আগে, তাই তো? আর পজিশন মানে কি? অবস্থান। তাহলে দেখো, প্রিপোজিশনটাকে ভাঙলে হচ্ছে প্রি যোগ পজিশন। প্রির মানে বিফোর বা পূর্বে বা আগে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে আমরা বলতে পারি যে প্রিপোজিশন মানে হচ্ছে শব্দের পূর্বে বসে তার অবস্থানটা জানা। ঠিক আছে, মানে যখন প্রিপোজিশনটা কি হবে, প্রিপোজিশনটা নাউন বা প্রোনাউনের অবস্থান সম্বন্ধে আমাদের জানান দেবে এবং কোথায় বসবে? প্রি, বিফোর বা পূর্বে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসবে। দেখো, আমরা ডেফিনিশনটা পড়ি। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন পূর্বে বসে কোনো সম্বন্ধ প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। তোমাদের বইয়ে এখানে প্রিপোজিশন স্পেলিংটা ভুল রয়েছে, দুটো আর রয়েছে, দুটো আর হবে না, একটা আর হবে। ঠিক আছে, এটার কারেকশন করে নেবে। তারপরে দেখো বলছে ইংলিশ ডেফিনিশনটা বলছে আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন অর প্রোনাউন। দেখো, যেটা আমি বললাম যে প্রিপোজিশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড, মানে সম্বন্ধ প্রকাশ করে কিভাবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। দেখো, আমরা একটা এক্সাম্পল লিখি। এখানে ধরো লিখছি, দেখো তোমাদের বই এখানে রয়েছে ফার্স্ট যে ছবিটা, এটাতে কি দেখছি? চেয়ারের নিচে একটা বিড়াল বসে রয়েছে, তাই না? তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। তাই তো? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার মানে বিড়ালটা কোথায় বসে আছে? চেয়ারের নিচে। দেখো এখানে আন্ডার এই ওয়ার্ডটা দেখো, চেয়ার কি? চেয়ার একটা নাউন, তাই তো? চেয়ার একটা বস্তুর নাম। চেয়ারের দেখো পূর্বে বসেছে, আগে বসেছে কি? আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে, তাহলে এটা নাউন, নাউনের পূর্বে বসেছে। এবং দেখো আর একটা কি বলেছে? পজিশন বলবে। পজিশন বলছে যে চেয়ারের কোথায়? নিচে, আন্ডার। তাহলে ক্যাটটা কোথায় আছে? চেয়ারের নিচে আছে। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে বুঝতে পারলে যে ওয়ার্ড কি হবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং তার অবস্থান জানাবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা জানবো কতগুলো নাউনের লিস্ট, প্রিপোজিশনের লিস্ট। প্রিপোজিশনের লিস্ট কিন্তু অনেক বড়, আর এর মধ্যে অনেক প্রিপোজিশন ওয়ার্ড রয়েছে যেগুলো
একই রকমের মানে কিন্তু আলাদা আলাদা মানে কিন্তু দাঁড়াবে। অর্থাৎ ধরো বললাম অন আর আপন, অন আর আপন। অন মানে ওপরে, আপন মানেও কিন্তু ওপরে, কিন্তু দুটোর মধ্যে দুটো যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন কিন্তু তাদের ব্যবহার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? অন তখন হবে যখন কোনো কিছু ফিজিক্যালি টাচে থাকবে, ফিজিক্যালি টাচে থাকবে অর্থাৎ কোনো কিছুর সাথে স্পর্শ থাকবে, ঠিক আছে। আর রেস্টে থাকবে, রেস্ট মানে স্থির, ঠিক আছে। তাহলে কি হলো, ধরো আমি বললাম যে এই চেয়ারটার আমি আমার হাতের ওপরে পেনটা রাখলাম, তাহলে দেখো মার্কারটা কি হচ্ছে, হাতের ওপরে রয়েছে, স্পর্শে রয়েছে, তাহলে পেনটা কোথায় আছে, ওপরে আছে এবং রেস্টে আছে, মানে স্থির রয়েছে, হাতের সাথে স্পর্শ হয়ে রয়েছে, তাহলে এটা হচ্ছে অন। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, অন তখন হবে যখন ফিজিক্যালি টাচ থাকবে। আর আপন কখন হবে, আপন কিন্তু যখন জিনিসটা মোশনে থাকবে তখন হবে, অর্থাৎ গতিতে থাকবে, ঠিক আছে। যখন গতিতে থাকবে তখন হবে আপন। আর অন কখন হবে, যখন ফিজিক্যালি টাচে থাকবে, ঠিক আছে। আবার দেখো ওভার আর অ্যাবাভ, ওভার অ্যাবাভ এই দুটোর মানেও কিন্তু ওপরে, ঠিক আছে। ওভার মানেও ওপরে, অ্যাবাভ মানেও ওপরে, কিন্তু এই দুটোর মধ্যেও আবার পার্থক্য কি, ওভার হচ্ছে যখন ওভার তখন হবে যখন ডাইরেক্টলি অ্যাবাভ মানে ঠিক ওপরে থাকবে, আর রেস্টে থাকবে, ঠিক আছে। ঠিক ওপরে থাকবে আর কি থাকবে, রেস্টে থাকবে। আমি তোমাদের এক্সাম্পল দিলে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে। আর অ্যাবাভ তখন হবে যখন অনেকটা উঁচুতে কথা বলবো, অ্যাট আ হায়ার লেভেল, অ্যাট আ হায়ার লেভেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ওভার কখন হবে, যখন ডাইরেক্টলি অ্যাবাভ মানে ঠিক ওপরে থাকবে। অ্যাবাভ কখন হবে, অ্যাট আ হায়ার লেভেল মানে যখন অনেকটা ওপরে থাকবে, ঠিক আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি লিখছি, দেখো এক্সাম্পল লিখেছি, হি ইজ সিটিং অন দ্য চেয়ার, এখানে প্রিপোজিশন অন। দ্য ডগ জাম্পড আপন দ্য টেবিল, এখানে আপন। আই হোল্ড দ্য আমব্রেলা ওভার মাই হেড, এখানে ওভার। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, এখানে অ্যাবভ। তাহলে এখানে আমরা পড়লাম একটু আগেই অন, আপন, ওভার আর অ্যাবভের সম্বন্ধে, সেইগুলো দিয়ে আমি এক্সাম্পল লিখেছি। হি ইজ সিটিং অন দ্য চেয়ার মানে সে চেয়ারের ওপরে বসে আছে। এবার দেখো আমি বলেছি যে অন তখনই হবে যখন কখন ফিজিক্যালি টাচ হবে আর রেস্টে থাকবে। মানুষ যখন বলেছে কি যে সে চেয়ারের ওপর বসে আছে, চেয়ারের ওপর বসে আছে মানে চেয়ারের সাথে তার স্পর্শ আছে, তাহলে প্রথম রুলস কাজ করছে, যে ফিজিক্যালি টাচে আছে। আর চেয়ারের ওপর বসে আছে মানে কি, সে স্থির মানে রেস্টে আছে, তাহলে অনটা এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ডগ জাম্পড আপন দ্য টেবিল মানে কুকুরটা টেবিলটার ওপর দিয়ে জাম্প করে গেল, লাফ দিয়ে গেল। দেখো এখানে আমি বলেছি আপন কখন হবে, যখন ওপরে হবে কিন্তু মোশনে থাকবে অর্থাৎ গতিতে। কুকুরটা জাম্প করলো, জাম্প করলো মানে কি সে গতিতে আছে। জাম্প করা মানে কি বোঝাচ্ছে, আপন দ্য টেবিল, টেবিলের ওপরেই বোঝাচ্ছে, কিন্তু এখানে আপন কেন হচ্ছে, কেননা কুকুরটা গতিতে আছে, আপন এই জন্যই হচ্ছে। নেক্সট দেখো, তাহলে এখানে আপনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে আই হোল্ড দি আমব্রেলা ওভার মাই হেড মানে বলছে আমি আমব্রেলাটা ধরেছি কোথায়, আমার মাথার ওপরে, তাই তো। তা মাথার ওপরে, এটা ওভার মানেও ওপরে। আর কি বলেছি, যখন ডাইরেক্টলি অ্যাবাভ অর্থাৎ ঠিক ওপরে থাকবে আর রেস্টে থাকবে। ওভার মাই হেড, আমব্রেলাটা কোথায় আছে, ওভার মাই হেড মানে আমার মাথার ঠিক ওপরে আছে, তাই না, একদম ডাইরেক্টলি অ্যাবাভ হচ্ছে, তাই এখানেও ওভারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, দেখো আমি এখানে বলেছি অ্যাবাভ হচ্ছে অ্যাট আ হায়ার লেভেল বোঝাবে, ওপর হবে কিন্তু অ্যাট আ হায়ার লেভেল মানে অনেকটা উঁচুতে হবে,
ঠিক আছে? তাহলে স্কাই কত উঁচুতে? আকাশটা আমাদের মাথার ওপরে আছে, কিন্তু কত ওপরে আছে, তাই না? অনেকটা উপরে আছে, সেই জন্য এখানে অ্যাবাভটা বসেছে। ঠিক আছে? তাহলে দেখো অন, আপন, ওভার আর অ্যাবাভ চারটে মানেই ওপরে, কিন্তু কাজ কিন্তু আলাদা। ঠিক আছে? যে রুলসগুলো আমি বলেছি ভালো করে মাথায় রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এবার নেক্সটটাতে যাচ্ছি। ধরো আমি বললাম ইন আর ইনটু। ঠিক আছে? ইন আর ইনটু মানে কি বোঝাচ্ছে বলো তো? ইন আর ইনটু হচ্ছে দুটোর মানেই হচ্ছে মধ্যে। ঠিক আছে? কিন্তু দুটোর কাজ আলাদা। কেমনভাবে আমি বলছি, দেখো ইন আর ইনটু। ইন কখন হবে? ইন হবে তখন যখন জিনিসটা কোনো কিছুর মধ্যে থাকবে। ঠিক আছে? বা ভেতরে থাকবে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে বা ভিতরে থাকা। ঠিক আছে? আর ইনটু মানে কি হবে বলো তো? ইনটু মানেও মধ্যে, কিন্তু যখন বাইরে থেকে আমরা ভেতরে বোঝাবো, গতি বোঝাবো, অর্থাৎ মোশন বোঝাবো, কোনো কিছুর আকার বদলে যাচ্ছে বা অবস্থার পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু ইনটু হবে। ঠিক আছে? তাহলে কি বললাম? যে বাইরে থেকে ভিতরে আসা বা ভিতর থেকে বাইরে আসা দুটোই হবে। বাইরে ভেতরে, হ্যাঁ, মানে বাইরে থেকে ভিতরেও হতে পারে, আবার ভিতর থেকে বাইরে হতে পারে। ঠিক আছে? বোঝা গেছে? দুটোই হতে পারে, বাইরে থেকে ভিতরে যাওয়া বা ভিতর থেকে বাইরে আসা। আর কি হতে পারে? মোশন, অর্থাৎ যখন গতি বোঝাচ্ছে। ঠিক আছে? আর কি? যখন আকার বা অবস্থার পরিবর্তন হবে। ঠিক আছে? এই জিনিসগুলো বোঝালে যখন কোনো কিছুর মধ্যে বা ভিতরে থাকা তখন ইন, আর ইনটু হবে যখন বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে বলবে, বা গতিতে কোনো কিছু ভেতরে আসছে সেটা বোঝালে, বা কোনো কিছুর আকার বা অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলেও হবে তখন ইনটু। ঠিক আছে? দেখো এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। প্রথমটা, উই আর ইন দ্য রুম। উই আর ইন দ্য রুম। উই আর ইন দ্য রুম মানে কি বোঝাচ্ছে? যে আমরা ঘরের মধ্যে আছি, তাই তো? কোনো কিছুর মধ্যে, এখানে বলে দিয়েছে কোনো কিছুর মধ্যে বা ভিতরে থাকা, তখন হচ্ছে কি হবে? যে ইন হবে। দেখো এখানে ইন বসিয়েছি, কারণ আমরা কোথায় আছি? আমরা ঘরের মধ্যে আছি। এবার ধরো আমি বলছি যে এ ক্যাট হ্যাজ এন্টার্ড। দেখো এ ক্যাট হ্যাজ এন্টার্ড ইনটু দ্য রুম মানে কি? যে বিড়ালটা কোথায় আসছে? ঘরের মধ্যে ঢুকছে, তাই না? তার মানে কি বোঝাচ্ছে? যে ভেতরে আসছে, বাইরে থেকে ভেতরে, তার জন্য ইনটু। এখানে কিন্তু ইন হবে না, কারণ ওটা কিন্তু কি বলেছি আগেই, দেখো এখানে বলেছি বাইরে থেকে ভেতরে আসলে, অর্থাৎ মোশনে থাকলে। ক্যাট যখন বাইরে থেকে ভেতরে আসবে সে নিশ্চয়ই স্থির থাকবে না, মোশনে থাকবে। প্লাস কি হচ্ছে? বাইরে থেকে ভেতরে আসছে, তাহলে এখানে ইনটুই হবে। আর এখানে কেন ইন হলো? কারণ এখানে আমরা বোঝাচ্ছি যে আমরা কোথায় আছি, আমরা ঘরের ভিতরে আছি বা মধ্যে আছি, সেজন্য এখানে ইন হলো। এবার বলবো যে বিটুইন আর অ্যামং দিয়ে। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে ইনটুর এই যে আয়ের ওপরে এটা কিন্তু বিন্দুটা রয়েছে, হ্যাঁ, ওখানে মনে হয় তোমাদের ভালো দেখা যাচ্ছিল না। তো দেখো এবার আমি কি বললাম, কি পড়ব? বিটুইন আর অ্যামং, দুটোর মানেই কিন্তু মধ্যে। ঠিক আছে? ঠিক আছে? বিটুইন আর অ্যামং। বিটুইন তখন বোঝাবে যখন কোনো কিছু দুটোর মধ্যে বোঝাবে। ঠিক আছে? যখন কোনো কিছু দুটির মধ্যে বোঝাবে। আর কখন অ্যামং হবে? অ্যামং হবে যখন দুটোর বেশি বোঝাবে, দুটির বেশি বোঝাবে তখন। ঠিক আছে?
তাহলে বিটুইন কখন হবে বললাম, দুটির মধ্যে বোঝালে, আর অ্যামং হবে দুটির বেশি বোঝালে। অর্থাৎ কি দেখো, ডিভাইড, আমি এখানে এক্সাম্পল লিখেছি, ডিভাইড দ্য চকলেটস বিটুইন রিনা অ্যান্ড মিনা, মানে বলছে কি চকলেটসগুলো ভাগ করে দাও কার কার মধ্যে, রিনা অ্যান্ড মিনা, দুজনের মধ্যে কথা বলছে, যে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া, সেই জন্য এখানে হয়েছে বিটুইন। এবার নেক্সটটাই দেখো, ডিভাইড দ্য চকলেটস অ্যামং দ্য গার্লস, মানে যে চকলেটসগুলো অ্যামং দ্য গার্লস মানে মেয়েদের মধ্যে ভাগ করে দাও। সেখানে দুটোর বেশি তো অবশ্যই আছে, কিন্তু কতজন আছে, 3 জনও হতে পারে, 10 জনও হতে পারে, ঠিক আছে। যখন দুটোর বেশি বোঝাবে তখনই হয়ে যাবে অ্যামং। যখন গার্লস বলছে আমরা তো বুঝতে পারছি না যে এটা দুটো আছে না 3টে আছে নাকি 5টা আছে, গার্লস বলে দিয়েছে মানে সেখানে আমরা অ্যামং লিখব, ঠিক আছে। আর যখন দুটোর মধ্যে উল্লেখ করে দেবে, আমার তোর বা আমার তোমার, তার আরেকজনের, এরকম যখন দুটোর মধ্যে কিছু বোঝাবে তখন স্পেসিফিকভাবে বলে দেবে দুটোর মধ্যে, তখন হবে বিটুইন, আদারওয়াইজ অ্যামং হবে, ঠিক আছে। আর হচ্ছে দেখো, এবার বলছি সিন্স আর ফর সম্বন্ধে। সিন্স আর ফর, দেখো সিন্স আর ফর, সিন্স আর ফর কখন বসে বলো তো, যখন সিন্স তখন বসবে যখন পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বলে দেবে, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় বলে দেবে। আর ফর তখন হবে যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম মানে কি বোঝাচ্ছে, যে বেশ কিছু সময় ধরে। দেখো এক্সাম্পল লিখি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। হি হ্যাজ বিন ইল সিন্স মানডে। আর পিরিয়ড অফ টাইম, হি হ্যাজ বিন ইল, পরেরটা লিখি সেমভাবেই বোঝাচ্ছি, হি হ্যাজ বিন ইল for 3 days, for 3 days। দেখো এখানে সিন্স, এখানে ফর, এখানে বুঝিয়েছি হি হ্যাজ বিন ইল সিন্স মানডে, বলছে যে সে অসুস্থ কখন থেকে, মানডে থেকে, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম বলে দিচ্ছে, এটা নির্দিষ্ট করে সময় বলে দিচ্ছে যে সে মানডে থেকে কি অসুস্থ। আর নেক্সটটা বলছে হি হ্যাজ বিন ইল ফর 3 days, আর নেক্সটটাই কি মানে দাঁড়াচ্ছে, যে সে অসুস্থ 3 দিন ধরে, পিরিয়ড অফ টাইম বুঝিয়ে দিচ্ছে, মানে সে কতদিন ধরে অসুস্থ, 3 দিন ধরে অসুস্থ। কিন্তু এটাতে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় বুঝতে পারছি যে কখন থেকে অসুস্থ বা কবে থেকে, সে মানডে থেকে অসুস্থ, ঠিক আছে। আর এখানে কিন্তু পুরো পিরিয়ডটা বলে দিয়েছে যে সে কতদিন, 3 দিন ধরে অসুস্থ, ঠিক আছে। আর একটা দেখাই, সেটা হচ্ছে ইন আর অ্যাট। ইন আর অ্যাট, ইন আর অ্যাটের ব্যবহার তোমরা অনেক বেশি পড়েছো, তাই না। আচ্ছা, ইন মানে মধ্যে বোঝায়, তাই তো। কিন্তু দেখো ইন কিন্তু অনেক সময় প্লেসেসের ক্ষেত্রেও বোঝায়। ইন আর অ্যাট যখন হবে তখন আমরা অনেক সময় কিন্তু এগুলো দুটোই প্লেসেসের ক্ষেত্রে ইউজ করি, অর্থাৎ জায়গা বোঝাতে আমরা ইউজ করি। ইন কখন আমরা বোঝাই, ইন বোঝাই আমরা বিগ সিটি যখন বোঝানো হয় তখন আমরা ইন লিখি, আর অ্যাট লিখি যখন আমরা স্মল টাউন বোঝাই, যে ছোট জায়গা, ঠিক আছে, তখন আমরা অ্যাট বসাই। আর ইন কখন বসাই, বিগ সিটির ক্ষেত্রে, মানে বড় বড় জায়গার ক্ষেত্রে, ঠিক আছে। যেমন ধরো আমি লিখলাম যে আই লিভ ইন দিল্লি, দেখো দিল্লি কি একটা বড় জায়গা, তার জন্য এখানে কি বসলো, ইন বসলো। এবার যদি আমি লিখি যে আই লিভ অ্যাট বর্ধমান টাউন,
ঠিক আছে? তাহলে কি বর্ধমান কিন্তু একটা কি টাউন বলে দিয়েছি, কিন্তু এটা কিন্তু দেখবে এখানে কিন্তু বর্ধমান যদি শুধু হতো তাহলে কিন্তু ইন হতো, কিন্তু এখানে আমি বলে দিয়েছি বর্ধমান টাউনের কথা, যার জন্য এটা কি স্মল টাউন বোঝাচ্ছে। ঠিক আছে, তার জন্য এখানে হয়েছে অ্যাট। তার মানে যখন আমরা বড় বিগ সিটির ক্ষেত্রে যখন আমরা ইউজ করব তখন আমরা ইন ইউজ করব, যখন আমরা স্মল টাউন ইউজ করব, যেমন বর্ধমান টাউন লিখেছি, বর্ধমান শুধু থাকলে কিন্তু বর্ধমান পুরো জায়গাটাকে যদি বোঝাতো তাহলে কিন্তু এখানে ইন হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাকে বলে দিয়েছে মানে আমি লিখেছি বর্ধমান টাউন, সেজন্য এখানে অ্যাট হচ্ছে। আর একটা ক্ষেত্রে হয় ইন আর অ্যাট সেম, ইন আর অ্যাট দুটোই টাইমের ক্ষেত্রে বোঝায়। ঠিক আছে, টাইম অর্থাৎ সময়, সময়ের ক্ষেত্রে বোঝায়। কেমন? ধরো আমি বলছি যে কোনো একটা নির্দিষ্ট সময় বলে দিলাম, লাইক মর্নিং, ইভিনিং, এগুলো বোঝালে তখন আমরা কিন্তু ইন লিখব। আর যখন আমরা অ্যাট কখন হবে, কোনো স্পেসিফিক টাইম বলে দিলাম, অ্যাট 6 o'clock, অ্যাট 9 o'clock, ঠিক আছে, তখন আমরা অ্যাট বসাবো। আর একটা কথা মনে রাখবে, মর্নিং, ইভিনিং এগুলোর ক্ষেত্রে ইন বসে, কিন্তু যখন শুধুমাত্র নাইট, নাইটের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট নাইট লিখি। ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তা আমি আরেকবার লিখে দিচ্ছি। ধরো আমি লিখলাম আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। ঠিক আছে, তখন কি হলো? ইন হলো। কেন? কারণ মর্নিংটা আমাকে বলে দিয়েছে। আর আমি যদি লিখি I work at 6 o'clock, আর আমি যদি লিখি যে I work at 6 o'clock, তাহলে কি হলো? যে আমাকে একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, কোন সময়টা? 6 o'clock, তার জন্য আমি এখানে অ্যাট লিখেছি। আর যখন আমার মর্নিং, ইভিনিং এগুলো বোঝাবে তখন আফটারনুন, আমরা এগুলো তখন ইন লিখব। কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম আমি বলেছি কি হবে? অ্যাট নাইট, নাইটের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম। ঠিক আছে, আরও অনেক প্রিপোজিশন আছে যেগুলো তোমাদের মানে এখন জানতে হবে না, পরে তোমরা জানবে। ঠিক আছে, আমি আর বলছি না এইগুলোর সম্বন্ধে, তোমরা একটু বড় হলে জানবে, এইটুকু জানলে আশা করি তোমাদের এখন হবে। এছাড়াও অনেক ধরনের প্রিপোজিশন আছে, দেখো বইয়ে অনেক কিছু রয়েছে, বাই, অ্যাবাভ, আফটার। আফটার মানে কি? পরে। তারপরে দেখো এখানে বইয়ে রয়েছে, এই দেখো অন, টেবিলের ওপরে বইটা রয়েছে, ইন, ব্যাগের মধ্যে বইটা রয়েছে, বাহাইন্ড। বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। ঠিক আছে, ছেলেটা দেখো কোথায় আছে? আলমারিটার পেছনে। তারপরে আছে ইনটু, ইনটু পড়িয়েছি, ওভারও পড়িয়েছি। ঠিক আছে, আর এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে তোমাদের, এগুলো সব হচ্ছে প্রিপোজিশনের লিস্ট। তোমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে ধাতস্থ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আমি যেটুকু বোঝালাম, একটু রুলসগুলো যেগুলো বুঝিয়েছি ফলো করো, তোমরা আশা করি পারবে। এরপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটু প্র্যাকটিস করো, গ্রামার কিন্তু প্র্যাকটিস ছাড়া হবে না। ঠিক আছে, অনেক অনেক এক্সাম্পলস নিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।